প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVN ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং একটি বিষয়ের উপর আমরা কথা বলি। দর্শক, আজকে আমরা খুব সাধারণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যেমন ধরুন, আমাদের কোলেস্টেরল মাত্রা কত থাকা উচিত, আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, আমরা যদি একটু বেশি লবণ খাই তাহলে কি সমস্যা হতে পারে, বা কিভাবে আমরা প্রতিদিন চলবো, মানে কতটুকু ব্যায়াম করব, কোনটাকে আমরা ধরবো ব্যায়াম হিসাবে, এবং এগুলো করলে আমাদের কি লাভ। এগুলো কিন্তু আমাদের অনেকের প্রশ্ন, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রশ্ন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হই ডাক্তার মঞ্জুর মোর্শেদের সঙ্গে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম। টিপিএন কর্তৃপক্ষকে অনেক, অনেক সালাম জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে, সাথে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ডক্টর সজল আশফাক ভাইকে আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা চলে যাচ্ছি আলোচনায়। তো আজকে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি যে আসলে সাধারণ কিছু বিষয় আমরা দৈনন্দিন জীবনে আমরা এগুলো, এই প্রশ্নগুলো আমরা একে অপরকে করে থাকি। এর মধ্যে হয়তো অনেক ভুলভ্রান্তি আছে। তো আমরা আজকে সঠিক তথ্যটা চাইবো জানতে আপনার কাছ থেকে। তো প্রথমেই যদি বলি যে আ খাবার-দাবারের কথা যদি বলি, যে দৈনন্দিন জীবনে আমরা তো অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, তাই না? কারো হয়তো ডায়াবেটিস আছে, কারো উচ্চ রক্তচাপ আছে, কারো কোলেস্টেরলটা বেশি। কিন্তু অনেকের আছে হয়তো তেমন কিছুই নেই, কিন্তু বয়সটা ৫০ এর উপরে। হয়তো ভালোই আছেন। হ্যাঁ, কিন্তু এই ভালো আছেনটা উনি মনে করছেন, হয়তো পুরোপুরি জানা নেই। কিন্তু তারপরেও তো একটা স্বাস্থ্যবিধি আসলে সকলের মেনে চলা উচিত, যেটা সবার জন্য প্রযোজ্য হবে। মানে তার সমস্যা থাকুক কি না থাকুক। তো সেভাবে যদি শুরু করি, আপনি কিভাবে বিষয়টাকে বলবেন? জি, ধন্যবাদ। আমাদের আ জীবনে খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের ভালো হেলথ কে কন্টিনিউ করার জন্য। এবং আমরা যেরকম ছোটবেলায় যেরকম খেয়েছি, অনেক খাওয়ার পরও আমাদের গ্লুকোজ বলেন বা ব্লাড প্রেশার বলেন, অনেক হয়তো আল্লাহর রহমতে ভালো ছিল। আ কিন্তু যখন আমাদের বয়সটা বাড়তে থাকে তখন আ আগের মতো সেরকম খাওয়া সম্ভব হয় না। এটার কারণটা হচ্ছে যে এইজ ইটসেলফ আপনার একটা প্রভাব ফেলে থাকে। যেমন আপনি ধরে নিন যেরকম ছোটবেলায় যেরকম অনেকে অনেক হয়তো মাংস বা বিরিয়ানি এই ধরনের অনেক খেয়েছেন কিন্তু ডাইজেস্টিভ কোনো প্রবলেম হয় নাই। কিন্তু বয়সের সাথে, সাথে আমাদের ডাইজেশনটা কমে যায়। বয়সের সাথে, সাথে আমাদের যে পাকস্থলীতে যে পরিপাকতন্ত্র ক্রিয়া থাকে সেগুলি একটু স্লো হয়ে যায়। তো অনেকের হয়তো এইজন্য হয়তো আ এ কনস্টিপেশন হতে পারে, তারপর ব্লোটিং সেনসেশন হতে পারে, অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে। তো এই সমস্ত অনেক কারণে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হয়। বিশেষ করে যেটি ডক্টর সজল ভাই বলেছেন যে আমাদের বয়স হয়ে গেলে বা ৫০ এর উপরে হয়ে গেলে তখন আমাদেরকে অনেক কিছু খেয়াল করতে হয়। তো এইজন্য আমাদের যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে যেরকম আম সুগার লিমিটেশন করতে হবে, যেরকম আপনার ক্যালোরি ইনটেকটা আপনার অনেক কমাতে হবে, এগুলোর দিকে খেয়াল করতে হবে এবং আমাদেরকে বেশি করে যাতে যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে পানি পান করা কিংবা শাকসবজি, ফল এগুলি খাওয়া। তো এগুলি কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে রাখতে হবে। জি। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তো স্বাভাবিকভাবে আপনি যেটা বলছিলেন যে আ এই অনেক বিষয়গুলো মানতে হবে। আমরা কিন্তু সেগুলো জানি। তারপরে আসলে মানা হয় না। কিন্তু আ আমরা এটাও জানি যে কোন রোগ হওয়ার আগে সেটা প্রতিরোধ করাই উত্তম। তাই না? প্রিভেনশন ইস বেটার দ্যান কিওর, এই কথা সবাই জানে। তো কিন্তু আমরা অনেক সময় জেনেও আসলে অনেকগুলি কাজ আমরা করি না। তো এক্ষেত্রে আপনি বলবেন কি যে এই যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং এটাকে কেন এত বেশি গুরুত্ব দিতে হয়, বা গুরুত্ব দিলে লাভটা কি? জি। যেকোনো কিছু জটিল কোনো কিছু হওয়ার আগে যদি সেটি যদি না হওয়ার ব্যাপারে আমরা যদি সতর্ক থাকি এবং সেটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে সেটি হচ্ছে যে আমাদের one of the best success to maintain our health. এই যেমন ধরুন কথার কথা আমি আমি বলি আপনার কেউ ধূমপান করছেন এবং আমরা সবাই জানি ধূমপান কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি। তো এটি নো ডাউট অ্যাবাউট ইট। তারপর অনেকে জানেন যে অ্যালকোহল ড্রিংক করা এটা অত্যন্ত ক্ষতি। হ্যাঁ? তারপর ধরুন আপনি যে বিভিন্ন ধরনের ফ্যাটি ফুড প্রসেস ফুড এগুলো খাওয়া ক্ষতি। তো এই সমস্ত কিছু থেকে আমাদেরকে অবশ্যই আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। আমাদেরকে সেডেন্টারি লাইফস্টাইল থেকে দূরে থাকতে হবে। কারণ আমাদের
অনেক রোগ কিন্তু আপনার যদি ঠিকমতো যদি আপনি প্রিকশন নিয়ে থাকেন তাহলে আপনার ভবিষ্যতে আর না হওয়ার সম্ভাবনা থাকে। যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজে 80% ডিজিজ কিন্তু আপনি প্রতিরোধ করতে পারেন। যদিও কার্ডিওভাস্কুলার ডিজিজ নাম্বার 1 কিলার অফ দ্য ইন দ্য হোল ওয়ার্ল্ড আপনার হুম, হুম। ডাইং এর ব্যাপারে, কিন্তু এরপরেও আপনি অনেক প্রিভেনশন করতে পারেন। যেহেতু ডক্টর সাজল ভাই বলেছেন প্রিভেনশন ইজ নাথিং বাট কিউর। তো এটি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট এবং আমাদেরকে সেটি অবশ্যই পালন করতে হবে। জি, অনেক ধন্যবাদ। তো আপনি হৃদরোগের কথা বলছিলেন। তো এক্ষেত্রে অ্যা আমরা তো জানি যে হৃদরোগ হঠাৎ করেই হয়। আমরা জানি যে হঠাৎ করেই একজন আক্রান্ত হয়ে গেলেন। তিনি হয়তো জানেনই না তার এ ধরনের সমস্যা ছিল। তারপরেও তো কিছু, কিছু সতর্ক বার্তা থাকে, তাই না? যে সতর্ক সেই বার্তাগুলো কি? যে আগাম বার্তা যেটা আমরা হয়তো টের পাই কিন্তু বুঝি না। হয়তোবা সেটাকে আমরা সেইভাবে মূল্যায়ন করি না। জি। তো সতর্কবার্তা যেগুলি বলব, আমি প্রথমত বলব যে আপনার শরীর আপনি সবচেয়ে বেস্ট জানেন যে আপনার কি হচ্ছে না হচ্ছে। আপনার যদি গাটস ফিলিং হয়ে থাকে যে কোনো একটা সমস্যা হচ্ছে, তার মানে মোটামুটি হয়তো সমস্যা হতে পারে। অনেক সময় হয়তো আমরা অনেক সময় হাইপোকন্ড্রিয়া হয়ে থাকে, অ্যানক্সাসনেস থাকতে পারে। অনেকের কিছু হলে শুনলে আমাদেরও মনে হয় যে যেন আমাদেরও সেটা হচ্ছে। সেটা ইটস ওকে। কিন্তু যদি মনে করেন যে বুকের মধ্যে চাপ আছে কিংবা আপনি শ্বাস-প্রশ্বাসে কষ্ট করছেন, কিংবা আপনার আ আ পালপিটেশনটা অনেক বেড়ে গিয়েছে, কিংবা আপনি আগে যেরকম একটা অ্যাক্টিভ ছিলেন সেরকম এখন হতে আম আ অ্যাক্টিভ থাকতে পারছেন না। তারপর যেরকম আপনি যে স্টেয়ার গুলো যেরকম ক্লাইম্ব করতে পারছিলেন আগে, এখন আপনি করতে পারছেন না। আগে যেরকম আপনি গ্রোসারি বহন করতে পারতেন এবং অনেক দূর যেতে পারতেন, এখন সেটা করতে পারছেন না। এই ধরনের অনেক কিছু যদি আপনার সিম্পটম থেকে থাকে, তাহলে আপনাকে মনে করতে হবে যে হয়তো কোনো না কোনো একটা আ জায়গায় একটা সমস্যা হচ্ছে এবং হার্ট নাম্বার 1 আপনাকে রুল আউট করতে হবে যে হার্টের কোন ডিজিজ আছে কিনা। ওকে, অনেক ধন্যবাদ। তো আরেকটা তথ্য আমরা জানি, তারপর আমরা বারবার বিষয়টা আলোচনা করছি বিভিন্ন বিশেষজ্ঞের সাথে। সেটা হচ্ছে যে একটা গবেষণায় দেখা গেছে যে দক্ষিণ এশীয়দের মধ্যে হৃদরোগের হার অনেক বেশি এবং তার মধ্যে বাংলাদেশীদের হার একদম সর্বোচ্চ অবস্থানে আছে। এই ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকার কারণ কি? আমাদের কি, কি কারণে আমরা আমাদের দেশের মানুষজন এরকম একটা ঝুঁকির মধ্যে আছেন? জি, সেটি খুবই সুন্দর প্রশ্ন আরকি। একটা জেনেটিক কম্পোনেন্ট একটা থাকে। আপনি হোয়াইটদের যেরকম রোগ হয়ে থাকে, ব্লাকসদের যেরকম রোগ হয়ে থাকে আফ্রিকান আমেরিকানদের, কিংবা সেই তুলনায় যে আমাদের দক্ষিণ এশীয়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এই ধরনের ক্ষেত্রে কম্পেয়ার টু আপনার চাইনিজ বা কোরিয়ান, তাদের তুলনায় আমাদের হার্ট ডিজিজটা একটু বেশি হয়ে থাকে। কারণ এটি একটা জেনেটিক কম্পোনেন্ট আছে। আর তাছাড়া আপনি একটু খেয়াল করবেন আমরা সাউথ এশিয়ানরা কিন্তু অনেক তেলে ভাজা জিনিস খেয়ে থাকি। আমাদের অনেক বেশি হয়তো ডায়াবেটিস বেশি আছে। আমরা সাদা চালের ভাত বেশি খেয়ে থাকি। তারপর এইজন্য হয়তো অল্প বয়সে অনেক হৃদরোগ দেখা যায়। তারপর আমাদের বেলি ফ্যাটটা অনেক বেশি কম্পেয়ার টু আমাদের বডি মাস ইনডেক্স, আমাদের ওয়েট অনুযায়ী। তো এগুলি অনেক কিছু প্রভাব ফেলে থাকে। আ তো এই ব্যাপারে কিন্তু আ মানে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আ জেনেটিক তো আমরা চেঞ্জ করতে পারব না। কিন্তু আমরা জি। তারপর অন্য কিছু যেগুলি আমি বললাম সেগুলির দিকে যাতে আমাদের খেয়াল করতে হবে। এবং ভুলে গেলেই চলবে না। অবশ্যই এয়ার পলিউশন ও একটা এখানে মারাত্মক একটা প্রভাব ফেলে থাকে। জি। হুম, হুম, হুম। অনেক ধন্যবাদ। আমরা জানি যে আমরা জেনেটিক কম্পোনেন্ট যেটা আছে বা জেনেটিক কারণে যদি কোনো রোগ হয় সেটা তো আর আসলে আমরা প্রতিরোধ করতে পারব না। কিন্তু আপনি বলছিলেন যে তারপরেও তো আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে, তাই না? তো আমি যদি সাথে আরেকটু যোগ করি যে জেনেটিক সমস্যা আছে জেনেও আমরা কি ব্যবস্থা নিব? আপনি যদি একটু ধরে, ধরে আরো স্পেসিফিক্যালি বলেন। এবং একই সাথে আরেকটা কথা, ব্যস্ত জীবনে এখন মানুষ আমরা নিউ ইয়র্কেই ধরি বা আমাদের যারা বাংলাদেশে থাকেন বা অন্যান্য শহরে থাকেন, আ আসলেই তারা কিন্তু যেখানেই থাকেন এখন কিন্তু জীবনটা কিন্তু অনেক ব্যস্ত। সবাই ব্যস্ত জীবন কাটান। তো এক্ষেত্রে এই ব্যস্ত জীবনে হৃদরোগের ক্ষেত্রে আপনারা যেটা সবচেয়ে আগে পরামর্শ দেন যে ব্যায়াম করার পরামর্শ দেন। তো অনেক সময় তো সেই সময়টাই হয় না। একটু হাঁটার সময়ও অনেক সময় হয় না। তো এটা বাস্তবতা। একই সাথে আপনারা খাবার-দাবারের কথা বলেন। সেক্ষেত্রে অনেক সময় যথার্থ খাবারটা পাওয়া যায় না। হয়তো বাইরে থেকে খেতে হয়। সে সময় আসলেই হৃদরোগের জন্য স্বাস্থ্যকর সেরকম খাবার সবসময় খাওয়া যায় না। তো এইভাবে যখন প্রতিদিন একটু, একটু করে চলতে থাকে, তখন মাস শেষে দেখা যায় যে ওনার কোনো ব্যায়ামই হয়নি। খুব বেশি ভালো খাবারও খাওয়া হয়নি। তো এভাবে চলতে থাকলে তো আসলে ব্যস্ত মানুষগুলো তো আসলে সেই হৃদরোগের ঝুঁকির দিকেই আ চলে যাবে, তাই না? তো সব মিলিয়ে আসলে কি করা যায়? মানে কোনো ব্যবস্থা আছে কিনা?
জি, খুবই সুন্দর প্রশ্ন একেই। তো আমরা সকালে যখন যে ব্রেকফাস্টটা করব, সেই ব্রেকফাস্টটা অবশ্যই একটু হেলথি হতে হবে এবং সেটি আপনি ইয়োগুর্ট খেতে পারেন, তারপর বিভিন্ন ফ্রুটস খেতে পারেন, তারপর বিভিন্ন ধরনের আপনি আ একটু ব্লাক কফি বা টি কিংবা বিভিন্ন ধরনের যে হার্বাল টি আছে সেগুলি নিতে পারেন। তারপর মোটামুটি আপনাকে স্বাস্থ্যকর একটা হেলথি একটা ব্রেকফাস্ট করতে হবে। ঠিক তেমনি আপনার লাঞ্চও সে একইভাবে করতে হবে। ওভার ইন্ডালজ যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যাতে প্রসেস ফুড যাতে আমরা না খেয়ে থাকি সেটা খেয়াল রাখতে হবে। তারপর আমাদের যে লাইফস্টাইলে অনেকে হয়তো বসে আমরা কাজ করে থাকি। যারা বসে কাজ করে থাকেন তারা এই যে বসার ফাঁকে যদি প্রতি ঘন্টার মধ্যে যদি একটু ১০ মিনিট যদি একটু অফিসের মধ্যেও যদি আপনি একটু হাঁটাহাঁটি করতে পারেন, আপনি বাথরুমে যান কিংবা একটু আপনি টেলিফোন করার সময় যদি একটু হেঁটে টেলিফোন কথাবার্তা বলেন, সেটিও আপনার কিছুটা হাঁটাহাঁটি হবে, সেটি করতে পারেন। তারপর আপনি যে বিভিন্ন ধরনের যে ডেজার্ট আছে আ আ বিভিন্ন ধরনের সুগারি ড্রিংকস আছে, এগুলো থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে। যাদের ব্লাড প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে আপনার নিয়মিত চেকআপ করতে হবে। সেগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে। তারপর এই ব্যস্ত জীবনে যদিও আপনি যদি ধরুন আপনি এখন সময় পাচ্ছেন না আপনি এক্সারসাইজ করার জন্য। বিকালে এসে একটু হাঁটতে পারেন, পার্কে একটু হাঁটতে পারেন কিংবা সেটাও যদি সম্ভব না হয়ে থাকে আপনি উইকেন্ডে যাতে সেটি কভার করতে পারেন একটু বেশি সময় নিয়ে, সেটিও কিন্তু আপনার অ্যাডিটিভ কিন্তু আপনার অনেক বেনিফিট হবে। তো এগুলোর দিকে খেয়াল রাখতে পারেন। এছাড়া আপনার যে বিভিন্ন ধরনের যে মানসিক চাপ আছে, সেটি আপনার পরিবারের সাথে কথাবার্তা বলেন, বন্ধু-বান্ধবের সাথে কথাবার্তা বলেন। তারপর যাতে মানসিক চাপটা অনেক কম হয়, যেটা আপনাকে একটু হলেও একটু শান্তি দিতে পারে, প্রশান্তি দিতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। তারপর আমরা যেরকম যে আমরা বিভিন্ন প্রসেস ফুড খেলে ওগুলোর মধ্যে অনেক লবণ থাকে। তো এগুলো যদি আপনি যদি কমিয়ে দিই, সে জায়গায় যদি ভালো প্রোটিন খেয়ে থাকি, আ যেমন সেটা চিকপিস হতে পারে এবং হুম, সেটার হুম। সাথে বিভিন্ন ধরনের অ্যাভোকাডো দিতে পারেন, হ্যাঁ? ইয়োগুর্ট দিতে পারেন। এভাবে করে সুন্দর একটা মিল বানানো যেতে পারে। আ সেটি করতে পারেন। তারপর বিভিন্ন ধরনের যে হাই ফ্যাট কনটেন্ট ফুড গুলি বিশেষ হুম, করে হুম। ব্যাড ফ্যাট কনটেন্ট গুলি যেমন বিফ বলেন, গোট বলেন এই ধরনের এগুলো থেকে একটু দূরে থাকাই বেটার আরকি। জি, সেটাই। অনেক ধন্যবাদ। আসলে আমরা তো অজান্তে অনেক লবণ জাতীয় খাবার খেয়ে ফেলি, তাই না? মানে খুব সাধারণভাবে যদি বলি যে, আ আমরা যদি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে একটু সস খাই, সসটাতে তো অনেক লবণ থাকে। তারপরে ফ্রেঞ্চ ফ্রাইটা তো তেলে ভাজা। হ্যাঁ? তো এগুলি বিষয় আছে। এই জিনিসগুলো আমরা অনেক সময় খুব ছোটভাবে মনে করি যে, এগুলি তো কোনো ব্যাপার না। কিন্তু প্রতিদিনই যখন একটু করে এটা চলতে থাকে সেটা কিন্তু আ মাস শেষে অনেক বড় একটা কোলেস্টেরলের সঞ্চয় হয়। তো যাই হোক কোলেস্টেরল নিয়ে কিন্তু অনেকেই উদ্বিগ্ন এখন। কিছুটা সচেতনতা বেড়েছে বলেই মনে হচ্ছে। মানুষজন জানেন যে আমার কোলেস্টেরলটা বেশি এবং কোলেস্টেরলের জন্য আমার ওষুধ খেতে হবে। আ তো কোলেস্টেরল কি সবসময় খারাপ? মানে আমরা একটু আবার দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে জানতে চাই খারাপ কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল, তারপর কোলেস্টেরলের তো শরীরে নিশ্চয়ই কোনো একটা কাজ আছে, তাই না? জি। তো সেটা একটু যদি বলেন যে কোলেস্টেরল কি সবসময় খারাপ? জি, সেটি এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আপনি যে ফ্রেঞ্চ জি। ফ্রাই এর কথা বলেছেন, ফ্রেঞ্চ ফ্রাই আপনার অনেক ডুবো তেলে, অনেক হাই টেম্পারেচার এ আপনার এটি ফ্রাই করা হয়ে থাকে। এটির হুম, মধ্যে অনেক ট্রান্স ফ্যাট থাকে। তো সুতরাং এদিকে একটু খেয়াল রাখতে হবে। আপনি হুম, যদি হুম, ফ্রেঞ্চ ফ্রাই খেতে হয় আপনি রেগুলার হোয়াইট পটেটোর পরিবর্তে মিষ্টি আলুর যে ফ্রেঞ্চ ফ্রাইটা আছে সেটি নিতে পারেন। এবং সেটি ডিপ ফ্রাই এর পরিবর্তে আপনি এয়ার ফ্রায়ার এর মধ্যে দিতে পারেন বা বেকিং করতে পারেন। সেটি একটা অপশন হতে পারে। যদি তাও মানে মাঝে মধ্যে যদি বাচ্চারা খেতে চায় তাহলে সেটি আপনি করতে পারেন। এটি একটা পয়েন্ট। আসলে আপনার কোলেস্টেরল যে সবসময় খারাপ কিনা যে প্রশ্নটার উত্তর আপনি জানতে চেয়েছেন যে হুম, কোলেস্টেরল হুম, সবসময় খারাপ না। কোলেস্টেরল আমাদের দরকার আছে। কোলেস্টেরল পুরুষদের টেস্টোস্টেরন যে হরমোন আমাদের পুরুষের জন্য দরকার সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের যে ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স যে স্টেরয়েড হরমোন থাকা দরকার সেটির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরকম আপনার এই কোলেস্টেরল কিন্তু আবার ভালো দিকও আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনার খারাপ কোলেস্টেরল যেটিকে আমরা বলি লো ডেনসিটি লিপোপ্রোটিন এলডিএল হুম, হুম, এটি যদি বেড়ে যায় তখনই আমাদের শরীরে খারাপ হয়ে থাকে। আর হাই ডেনসিটি লিপোপ্রোটিন যেটি ভালো কোলেস্টেরল সেটি কিন্তু আমাদের প্রটেক্ট করে থাকে। তো সুতরাং আমরা চাইবো যাতে ভালো কোলেস্টেরলটা কিভাবে বাড়ানো যায়
এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কিভাবে কমানো যায়। এলডিএলটা কোত্থেকে আসে? এলডিএলটা আসে আপনার এই যে বিভিন্ন ধরনের খারাপ যে খাদ্যাভ্যাসের জন্য হয়ে থাকে। আমরা যদি আমাদের শরীরকে যদি আমরা যদি ঠিকমতো যদি পরিচালনা না করে থাকি তখন এই এলডিএলটা বেড়ে যায় এবং এলডিএল এবং এইচডিএল এটা মনে হয় একে অপরের যেন একটা শত্রু হিসেবে কাজ করে। মিনস এলডিএলটা বেড়ে গেলে আপনার অনেক সময় এইচডিএলটা কমে যায়, এইচডিএলটা আপনার বেড়ে গেলে এলডিএলটা আপনার কমে যায়। তো সুতরাং আমরা চাইবো যে এইচডিএলটা বাড়ানোর জন্য। তো এইচডিএল মজার ব্যাপার হচ্ছে যে এইচডিএল বাড়ানোর কোনো নির্দিষ্ট কোনো মেডিসিন এরকম নাই। অনেক সময় একটু সামান্য পরোক্ষভাবে এটি বাড়ানো যায়। কিন্তু এইচডিএল বাড়াতে হলে আপনাকে বেশি করে হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ জাতীয় করতে হবে, তারপর ভালো খাবারগুলা খেতে হবে, ভালো প্রোটিন নিতে হবে, তারপর লো ফ্যাট ডায়েট এগুলি নিতে হবে যাতে আপনার শরীর সবসময় ভালো থাকে। তো সুতরাং আপনার এই এলডিএল বেশি হলে যে আমাদের ধমনীতে যে আমাদের যে সুন্দর যে আর্টারি আছে ইলাস্টিসিটিটা তখন নষ্ট হয়ে যায়, সরু হয়ে যায় এবং এই শুরু হলে তখন আপনার প্লাম্বিং সিস্টেমের মতো সেরকম ওয়াটার সার্কুলেশন মানে যুক্তির খাতিরে আমি এটা বলছি আমাদের হুম, শরীরে হুম। তখন আর রক্তটা সুন্দর মতো পরিচালনা হয় না এবং রক্ত যদি পরিচালনা না হয়ে থাকে যেই জায়গাতেই পরিচালনা হবে না সেখানেই ইনফ্লামেশন হবে, সেখানেই বাধাগ্রস্ত হবে, সেখানেই নিউট্রিশন পাবে না, সেখানেই অক্সিজেনেশন পাবে না, যার ফলে একটা না একটা প্রবলেম হতেই থাকবে। জি, অনেক ধন্যবাদ। আসলে মানে কোলেস্টেরল নিয়ে অনেক কিছুই জানার আছে আসলে। মানে এবং এই মানে আপনার কথা যেটা বুঝলাম যে দুটো কাজই করতে হবে। মানে এলডিএল যেন না বাড়ে, একই সাথে এইচডিএলটা যেন বাড়ে। দুটো ব্যবস্থাই যদি পাশাপাশি নেয়া যায়, তখন হয়তো কোলেস্টেরলের যে টোটাল কোলেস্টেরলটা কম থাকবে। এবং এবার একটু যদি আলোচনা করি উচ্চ রক্তচাপ নিয়ে। মানে ডায়াবেটিসের মতো উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। এবং অনেক মানুষ কিন্তু অনেক সময় জানেনই না যে তার ব্লাড প্রেশার বেশি হয়ে বসে আছে। এবং এর পেছনে যদি আমি একটু আপনাকে ধরিয়ে দেই যে একটু আগে আমরা লবণের কথা বললাম না যে বাড়তি লবণ খাচ্ছি। তো হয়তো আমার উচ্চ রক্তচাপটা এই বয়সে হওয়ার কথা না। কিন্তু আমার খাদ্যাভ্যাসের কারণে দেখা গেল সেটা আগেই এসে দরজায় কড়া নাড়ছে। মানে আমার এই খাদ্যাভ্যাস আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এরকম অনেক বিষয় কিন্তু আছে। তো আপনি একটু বলবেন কি যে এই যে নীরব ঘাতক জি। সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায় বা কিভাবে বুঝবো? যেহেতু নীরবে বোঝাই যায় না। তারপরও তো সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা উপায় আছে যে কারণে আমি বুঝতে পারবো। জি। হ্যাঁ। তো ১ম এ এটিকে নীরব ঘাতক মিনস সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে কারণ এটার কোনো সিম্পটম নাই। যতক্ষণ না আপনি একদম হয়তো অনেক সিরিয়াস পর্যায়ে চলে যান। যেমন সিরিয়াস পর্যায়ে গেলে অনেকের হয়তো অনেক সময় অনেক ধরনের সিম্পটম থাকে। তো এইজন্য উচ্চ রক্তচাপকে আমরা সাধারণত সাইলেন্ট কিলার বলে থাকি। তো এটি চিন্তা করেন এই চাপটা, প্রেশারটা যে আমরা যে বলি ফেলি ব্লাড প্রেশার, এই প্রেশারটা যখন বেড়ে যায় তখন যে হার্টকে আপনার অনেক বেশি পাম্প করতে হবে। এবং এতে এই পাম্পিং সিস্টেমটা আপনার কিডনিকে ক্ষতি করতে পারে। এই পাম্পিং সিস্টেমটা এত বেশি হলে আপনার সেটি সেরিব্রাল সার্কুলেশন মিনস আমাদের ব্রেইনের যে ব্লাড ভেসেল আছে সেগুলো আ প্রভাব ফেলতে পারে। তো সুতরাং এটি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আপনি একটা চিন্তা করেন, আপনার একটা ছোট একটা ইয়ার্ড আছে এবং সেখানে আপনি পানি দিচ্ছেন। এবং আপনি যদি সেই জায়গায় আপনি যদি অসম্ভব মানে যে ফেভিং স্টোন এর জন্য ক্লিনিং এর জন্য সেরকমভাবে যদি প্রেশার দিয়ে আপনি পানি দেন তাহলে আপনার ফুল গাছ বা অন্য কোনো গাছ এখানে আর টিকবে না। তো প্রেশারটা হচ্ছে যে আপনার যদি অত্যন্ত হাই প্রেশার যদি হয়ে থাকে, তাহলে আপনার এই শরীরের বিভিন্ন অংশে কিন্তু আপনার এটির প্রভাব ফেলবে। তো সুতরাং আমাদেরকে এই ব্যাপারে খেয়াল করতে হবে। এই উচ্চ রক্তচাপ যেটি ডক্টর সাজল ভাই বলেছেন, উনি সল্ট এর কথা বলেছেন। তারপর অবশ্যই অনেক কিছু বলার আছে। সময় স্বল্পতার হুম, জন্য হুম। এগুলি এড করতে পারেননি। যেমন আমি একটা এক্সাম্পল দিব আপনার বডি মাস ইনডেক্স। আপনার যদি ওজন যদি বেশি হয়, ওজন বেশি হলে আপনার শরীরের সার্কুলেশনটাও বেশি হতে হবে। আপনার প্রেশারটা তখন হার্টকে আরো বেশি ব্লাড সাপ্লাই করতে হবে। তো সুতরাং ওইদিকেও প্রেশার বাড়তে পারে। হ্যাঁ? তারপরে আপনার যে এই যে প্রসেস ফুড বলেন, তারপর বিভিন্ন ধরনের কোয়ালিটি যে লাইফ যদি মেইনটেইন না করে থাকি তাহলে আমাদের এই প্রেশারটা কিন্তু বাড়তে পারে এবং এই প্রেশারটা যে বাড়তেছে ভিতরে যে একটা যে জট বয়ে যাচ্ছে এটি আপনি টেরও পাবেন না। কখন টের পাচ্ছেন? আপনার যখন অনেক দিন হয়ে গেছে, অনেক আ উম আ বা আ এই প্রেশারের কারণে আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার মাথা ঘুরাচ্ছে, আপনার হয়তো মাথা ব্যথা করছে কিংবা আপনার চোখ লাল হয়ে গেছে কিংবা আপনার হুম, হুম। ঘাড় হয়তো ব্যথা করছে কিংবা আপনার ঠিকমতো ঘুম হচ্ছে না কিংবা অনেক সময় আপনি ডাক্তারের কাছে গেলেন দেখলেন যে আপনার এই প্রেশার অনেক বেশি হাই। কিন্তু আপনি নিজেও জানেন না যে কত বছর বা কত মাস এভাবে এই প্রেশারটা হাই ছিল। তো সুতরাং এইজন্য এই উচ্চ রক্তচাপ কিন্তু একটি সাইলেন্ট কিলার। কিন্তু যখনই সময় পান একটু মাঝে মধ্যে একটু যাদের সুস্থ অবস্থায়
আছেন, মাঝে মধ্যে হুম, হুম। মাপবেন যে আপনার প্রেশারটা কেমন আছে। আর একটা নির্দিষ্ট সময়ে আপনাকে একটা কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাকে এই যে প্রিভেন্টিভ মেজার গুলো, স্ক্রিনিং গুলো এগুলো করাই বেটার আরকি। হুম, অনেক ধন্যবাদ। কিন্তু আ অনেক লোক আছেন এমনও, তারা হয়তো বলেন যে, "আমার প্রেশার বেশি। ডাক্তার সাহেব বললেন, আমি তো জানতাম না। আমার প্রেশারটা বেশি পাওয়া গেল। হুম, কিন্তু আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো কোনো সমস্যা ফিল করি না। তাহলে আমি শুধু কেন ওষুধ খাবো?" জি, 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 জি। সেক্ষেত্রে আপনি কি বলবেন? জি, জি। এগেইন যেটি আপনি আগের প্রশ্নে বলেছেন, এটি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। আপনার কোন সিম্পটম হবে না। এবং একদম লাস্ট স্টেজে গিয়ে আপনার সিম্পটম দেখা দিবে, কিডনি প্রবলেম দেখা দিবে ইত্যাদি, ইত্যাদি। যেগুলি আমরা আগে বলেছি। তো সুতরাং আপনাদের যদি প্রেশার যদি বেশি থেকে থাকে, প্রথমত আপনাকে জানতে হবে যে, এই প্রেশারটা যে বেশি এটা মাপার কোন ভুল আছে কিনা বা কোন ধরনের আ বা প্রবলেম আছে কিনা এই জায়গাতে। যদি দেখেন যে ২ টি ব্লাড প্রেশার ভিন্ন টাইমে একদম যেভাবে আমাদের মাপা উচিত সেভাবে যদি হয়ে থাকে এবং প্রেশার যদি বাড়া থাকে তাহলে আপনাকে অবশ্যই এটার ব্যাপারে একটা অ্যাকশন নিতে হবে। সেই অ্যাকশনটা শুরু হবে আপনার লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে। সেই হুম, হুম। অ্যাকশনটা শুরু হতে হবে আপনার জীবনধারাকে কিভাবে পরিবর্তন করতে হবে। দেখেন এরপরে আপনাকে ওষুধ যদি প্রয়োজন হয়ে থাকে ওষুধ খেতে হবে এবং মনে রাখবেন ওষুধ যদি নিয়েও থাকেন আপনার লাইফস্টাইল, ডায়েট এগুলা কিন্তু সবসময় কন্টিনিউ থাকতে হবে। আপনি চিন্তা করেন আপনি বললেন যে আমি কখনো সিগারেট ছাড়বো না। আমি সবসময় ধূমপান করব। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার লাংসটা কিভাবে ভালো থাকে, ভালো থাকুক। কাশি না থাকে। তো এটা তো ডাক্তারদের এটা সম্ভব না। সম্ভব না। তো সুতরাং আপনাকে নিজেকেই সর্বপ্রথম চেঞ্জ করতে হবে। তারপর ডাক্তার সাহেবেরা আপনাকে বলবেন যে এই করতে হবে। দেখেন আমরা আপনাকে অ্যাডভাইস দিতে পারবো, সাজেশন দিতে পারবো। কিন্তু আপনার শরীর আপনার জন্য এবং আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, আপনি ভালো থাকবেন এবং এইজন্য আমরা যথেষ্ট চেষ্টা করব যাতে কি করা যায় না করা যায়। কিন্তু এগেইন আপনাকেই সর্বপ্রথম চেঞ্জ করতে হবে। কারণ আপনার শরীর আপনার জন্য। জি, অনেক ধন্যবাদ। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আমরা একটু বিরতিতে যাব। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস, সাথে আছি ডক্টর সজল আশফাক। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমরা কথা বলছি প্রতিদিনের স্বাস্থ্য সমস্যা নিয়ে, প্রতিদিনের স্বাস্থ্য জিজ্ঞাসা নিয়ে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনি উচ্চ রক্তচাপের কথা বলছিলেন। আমরা এর আগে বাড়তি লবণ খাওয়ার কথা বলেছি। তো একই রকম প্রশ্ন আবারও যে, লবণের তো কিছু উপকার আছে, তাই না? তো আমাদের শরীরে। তো লবণ কি সত্যি ক্ষতিকর? জি, এগেইন খুবই সুন্দর প্রশ্ন। লবণও আমাদের শরীরের জন্য উপকারী। কারণ আমাদের শরীরে যে ফ্লুইড ব্যালেন্স আছে, তারপর বিভিন্ন আ যে নার্ভ সিস্টেমে যে বিভিন্ন ধরনের সিগন্যালিং আছে সেগুলির জন্য এরকম অনেক কিছুর জন্য লবণ কিন্তু প্রয়োজনীয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা যে পরিমাণ লবণ খাই সেই সাথে সাথে আমরা যে অ্যাডিটিভ যে লবণগুলো দিয়ে থাকি সেটা আমাদের অতিরিক্ত হয়ে যায়। তো আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি সাধারণত কোনো অবস্থাতেই আপনার 1500 গ্রামের উপরে খুব একটা বেশি আ প্রায়োরিটি দেন না। বিশেষ করে যাদের ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে ইত্যাদি, কোলেস্টেরল ইত্যাদি, ইত্যাদি এগুলোর জন্য খুবই খেয়াল রাখতে হবে। তো এই লবণ কিন্তু আপনার যখনই বেশি খাবেন তখনই আপনার বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারে। কারণ আপনার যদি হাই যদি এই সল্টটা হয়ে থাকে, লবণটা এমন একটা জিনিস এটি আপনাকে কিন্তু আপনার চুম্বকের মতো পানিগুলোকে রিঅ্যাবসর্ব করে ফেলে। যার ফলে আপনি দেখবেন শরীরে যদি হাত, পায়ে যদি পানি চলে আসে তখন বুঝবেন যে এই যে এক্সট্রা সেলুলার স্পেস এ যে পানি আছে সেগুলা কিন্তু আপনার হয়তো অনেক সময় লবণ বেশি হওয়ার জন্য হতে পারে। এবং তাদেরকে আমরা বলি সবসময় বিশেষ করে যেমন কনজেস্টিভ হার্ট ফেলিউর এর ব্যাপারে কিংবা কিডনি পেশেন্ট এর ব্যাপারে কিংবা যাদের লেগ এডিমা আছে, লেগ সোয়েলিং আছে এদের ক্ষেত্রে আমরা বলি যে লবণটা যাতে কম হয়ে থাকে, যাতে ওয়াটার রেস্ট্রিকশন টা কম হয়ে থাকে এইজন্য আমরা বলে থাকি। তো সুতরাং লবণ যাতে বেশি না হয়ে থাকে সেদিকে খেয়াল করতে হবে। এই যে 1500 আমি যে গ্রাম যে বললাম এটা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। একটি ছোট একটা যে এই যে টি স্পুন যে আমরা বলে থাকি ঠিক হুম, হুম, ততটুকু পরিমাণ আপনার লবণ আপনাকে দিতে হবে। এবং এইবার আপনি চিন্তা করুন যে আপনার রান্না-বান্না কিংবা সারাদিনে এর থেকে যদি হুম, বেশি হয়ে থাকে মনে করবেন যে এটি আপনার হ্যাঁ, অ্যা বেশি হচ্ছে লবণ। তো সেটাই। আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই, আল্লাহ রাব্বুল আলামিন অনেক খাবারের মধ্যে কিছু না কিছু এই ধরনের সোডিয়াম দেওয়া আছে। তো সুতরাং যে একদম কষ্ট মানে আপনার চিন্তা করার কোনো কারণ নাই যে আপনি কোনো লবণ কম খাচ্ছেন কিনা বা ইয়ে। হ্যাঁ, অনেক সময় অনেকের হয়তো হাইপোনেট্রিমিয়া হতে পারে, লো সল্ট হতে পারে। কিন্তু খুবই কম সংখ্যক লোকের। এগেইন আপনি যদি ব্লাড যদি মেপে থাকেন সোডিয়াম কেমন, পটাশিয়াম কেমন, ইলেক্ট্রোলাইট কেমন এগুলির মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার সল্ট শরীরের মধ্যে কিরকম আছে।
সেটাই মানে অনেক খাবারেই তো লবণ আছে, তাই না? আ বাড়তি লবণ খুব অল্প জায়গাতেই দিতে হয়। কাজে সেটাই মানে সেক্ষেত্রে আসলেই আরো একটু সচেতন হওয়া দরকার। কিন্তু লবণের বিকল্প কি আছে? যে আ মানে যাদের একটু লবণ জাতীয় জিনিস খাওয়ার প্রবণতা আছে, তারা কি বিকল্প এমন কিছু আছে? যেমন সুগারের বিকল্প আছে, সেরকম কি আছে? জি। খুবই সুন্দর প্রশ্ন। এখন লবণের বিকল্প অনেক আছে। যেমন আমি পটাশিয়াম সল্ট বলে থাকি, তারপর নো সল্ট বলে থাকি, তারপর লো সল্ট এই ধরনের যদি থাকে সেগুলি হতে পারে। এগুলো হচ্ছে যে সবই হচ্ছে যে আপনার এক ধরনের লবণের বিকল্প। এছাড়া আপনি দেখবেন আমাদের আমেরিকান রেস্টুরেন্ট গুলাতে যখন ওরা অনেক সময় ধরুন আপনার ফিশ দিয়ে থাকে, এগুলোর মধ্যে তেমন একটা লবণ ওরা দেয় না। আমি কখনো দেখি তার পরিবর্তে আপনি দেখবেন সেখানে লেবুর রস দিচ্ছে কিংবা আপনার গোলমরিচের গুঁড়া দিচ্ছে কিংবা ভিনেগার দিচ্ছে। এগুলো কিন্তু অল্টারনেটিভ হতে পারে। অনেক সময় ধনেপানা দিচ্ছে, হ্যাঁ? তো আপনার ব্যাজিল দিচ্ছে। তো এগুলো কিন্তু আপনার লবণের বিকল্প হতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এবার আসি খুবই মানে আমাদের একটা দৈনন্দিন অভ্যাস যেটা আমরা সবাই চা কফি খাই। প্রায় সবাই বলা যায় এবং কেউ নিয়ম করেই খায়, কারো না খেলেই চলে না। তো এক্ষেত্রে কি বলবেন? এগুলো কি ক্ষতিকর কিনা? এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেকে ভাবেন ক্ষতিকর, অনেকে বলেন না। মানে নানা রকম বিষয় আছে। না, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে আপনি চা, কফি ১ কাপ, ২ কাপ এগুলো কিন্তু আপনার ভালো। তো যেমন ধরুন আপনার চা যদি ব্লাক টি খেয়ে থাকেন, হ্যাঁ? তারপর বিভিন্ন ধরনের যেমন লেমন টি বা বিভিন্ন ধরনের হার্বাল যে টি গুলি আছে কিংবা কফি আছে এগুলোতে কিন্তু ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে যদি অতিরিক্ত বেশি খেয়ে থাকেন তখন আপনার জিটারি ফিলিং হবে। যাদের অ্যানশাসনেস আছে তাদের অ্যানশাসনেস টা বেড়ে যেতে পারে। যাদের পালপিটেশন আছে বা ইনসমনিয়া আছে, ঘুমের কষ্ট করে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় এটা আ বেড়ে যেতে পারে। তো এই ব্যাপারে একটু আপনাকেই একটু মডিফিকেশন করতে হবে। যেমন আপনার যদি রাত্রেবেলা যদি ঘুম না হয়ে থাকে, তাহলে ঘুমের আগে আমি এমনও দেখেছি অনেকে হয়তো কফি খেয়ে থাকেন এবং হয়তো আমি এমনও শুনেছি যে উনার কফি না খেলে ঘুমই হয় না। হ্যাঁ, এটা উনার যদি সেরকম হয়ে থাকে ভালো কথা। কিন্তু আপনার যদি ঘুমের প্রবলেম হয়ে থাকে তাহলে ঘুম যাওয়ার আগে কফি খাওয়া ঠিক না। যাদের পালপিটেশন আছে, এট্রিয়াল হুম, ফিব্রিলেশন হুম। আছে, মনে করেন যে আপনার পালপিটেশনটা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে আপনাকে সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। তবে ১ কাপ ২ কাপ এটা কোনো ক্ষতির কিছু না। বরং আরো এটা শরীরের উপকার করে থাকে। সেটাই। অনেক ধন্যবাদ। তো এবার একটা আসি আরো একটা খুবই মানে কি বলা যায় যে প্রচলিত বিষয়। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। তো এটা তো আমাদের দৈনন্দিন জীবনে আরো একটা মানে অনুষঙ্গ। তো যখনই কোনো খাবার-দাবারের সংকট হয়, সবাই আমরা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডে চলে যাই। আরেকটা হচ্ছে যে আমরা যদি দেখি যে টিনেজার বা বাচ্চা যারা আছে, তাদের কাছে এটাই প্রিয় খাবার এবং কারো ক্ষেত্রে এটাই মূল খাবার হয়ে যায় অনেক সময়। তো এগুলোর অনেক ক্ষতিকর দিক আমরা জানি। তো একটু যদি আবার বলেন যে হ্যাঁ, এই খাবারগুলোর মধ্যে যদি ধরি একটা ব্রেড থাকে, একটা চিকেন থাকে বা একটা বিফের একটা জিনিস থাকে বা কেউ ফিশ দিয়ে খান, একটু সস থাকে, একটা ছোট্ট টমেটোর টুকরা থাকে, একটু লেটুস থাকে। কিন্তু তারপরেও কেন বলা হয় ক্ষতিকর? জি, খুবই সুন্দর প্রশ্ন। ফাস্ট সসও থাকে। জি। হ্যাঁ। ফাস্ট ফুড মানে হচ্ছে যে ফাস্ট ফুডকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি এইজন্য এটি প্রসেস করা হয়ে থাকে। এবং এটির আপনার গুণগত মান বলব তাদের দৃষ্টিতে যে এটা ফ্লেভার কে ধরে রাখার জন্য এরা অনেক ধরনের সল্ট দিয়ে থাকেন, অনেক ধরনের ট্রান্স ফ্যাটি অ্যাসিড দিয়ে থাকেন এগুলোকে প্রিজার্ভ করার জন্য। তো এই জিনিসগুলো তার মধ্যে আবার অনেক সময় স্যাচুরেটেড ফ্যাট থাকে। তো ট্রান্স ফ্যাট আছে, স্যাচুরেটেড ফ্যাট আছে। ফ্যাট শব্দ যেগুলোই আমি বলছি সবই খারাপ। হুম, তার হুম, হুম। অনেক লবণ দিয়ে থাকে যাতে সেটা আ নষ্ট না হয়ে থাকে। তো এইগুলি তারপরে এগুলি হচ্ছে যে অনেক ডিপ ফ্রাই এর মধ্যে করা হয়ে থাকে। এইজন্য এগুলাকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি। তো আবার জি, আ জি, আবার অনেক সময় যদি আপনার অন্য কোনো যদি সুইট জাতীয় কোনো কিছু খেয়ে থাকেন সেগুলোর মধ্যে অনেক সুগার থাকে, হ্যাঁ? তো এইজন্য আমরা এগুলোকে জাঙ্ক ফুড বলে থাকি। কিন্তু আনফরচুনেটলি আমাদের বাচ্চারা যেহেতু এটা খেতে পছন্দ করেন কিন্তু কিছুটা অল্টারনেটিভ হিসাবে চিন্তা করতে হবে। এবং সেটাই। অল্টারনেটিভ হিসাবে মানে যেমন ধরেন এয়ার ফ্রায়ার এর মাধ্যমে বা বেক করে দিতে পারেন, ঘরে হয়তো বানাতে পারেন এই ধরনের আরকি। যদিও আমাদের মা-বোনদের জন্য বা আমাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায়। জি। হুম, হুম। না সেটাই মানে চাইলে তো এই জিনিসগুলো বার্গার বা এই যদি বলি যে আ চিকেন দিয়ে বার্গার যেটাই বলি, মানে এটা চাইলে তো বাসায় তৈরি করা সম্ভব এখন। এখন তো সব ধরনের উপকরণ পাওয়া যায়। কারণ সেক্ষেত্রে হয়তো কিছুটা হেলথি হবে অবশ্যই, তাই না? আরেকটু আর আপনি যেটা বললেন যে ট্রান্স ফ্যাট এই সম্পর্কে আমার মনে হয় যে অনেকেরই ধারণা তেমন নেই। আমার মনে হয় যে আরো একটু ধারণা থাকা উচিত ট্রান্স ফ্যাট সম্পর্কে। তো আমি এমন দেখেছি
যে পিনাট বাটারের যে যেভাবে বিক্রি হয় না? সেই পিনাট বাটারের মধ্যেও যদি আপনি ইনগ্রেডিয়েন্ট দেখেন, সেখানেও দেখা যায় যে কোনো পিনাট বাটারে ট্রান্স ফ্যাট আছে। তো মানে আসলে তো পিনাট বাটার খুব ভালো জিনিস জানি। কিন্তু তার মধ্যে যদি ট্রান্স ফ্যাটই থাকে তাহলে আর সেটা ভালো থাকলো কোথায়? তো এরাও কিন্তু দেখা যায়। কাজেই ট্রান্স ফ্যাটের ব্যাপারে সতর্ক থাকা উচিত। আপনি ছোট্ট করে যদি বলেন, জি, একদমই আমরা প্রতিদিন ব্যবহার করি এমন কোন জিনিস জি, জি। যেগুলোর মধ্যে ট্রান্স ফ্যাট অনেক বেশি। জি, জি, জি। যেকোনো শেলফ এর মধ্যে যদি আপনার আ প্রসেস ফুড থাকে, সেগুলোতে ট্রান্স ফ্যাট আছে কিনা সেগুলো আপনি দেখতে পারেন। ট্রান্স ফ্যাট এমন একটা জিনিস যেটি আপনার যে খাদ্য যেইভাবে ছিল ঠিক সেইভাবে আপনার রাখার চেষ্টা করে থাকে। এইজন্য ট্রান্স ফ্যাটটা ব্যবহার করে থাকে। আপনারা জেনে খুশি হবেন আমেরিকা, কানাডা বা ইউরোপের আরো অনেক দেশ আপনার এই ট্রান্স ফ্যাটকে কিন্তু ব্যান করে দিয়েছে। কিন্তু খাদ্য প্রক্রিয়াগত কারণে আপনার প্রিজার্ভ করার জন্য অনেক দেশে হয়তো 0.4 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত ব্যবহার করার অনুমতি আছে। কিন্তু হুম, যখনই দেখবেন আপনার ট্রান্স ফ্যাট আছে ওইগুলি থেকে আপনি একটু দূরে থাকবেন। আর ফ্যাটটা কিরকম আপনার ভালো আছে কি মন্দ আছে এটা কিভাবে বুঝবেন? আপনি যেকোনো দিন যদি ঘরের মধ্যে যদি আপনি কোন ধরনের ফ্যাট যদি রাখেন বা কিছু, এটা দেখবেন এটা জমে যাবে। এটা একদম শক্ত হয়ে যাবে। তো হুম, হুম, ওইরকম জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। সুতরাং ট্রান্স ফ্যাট ইকুয়াল টু হচ্ছে যে ভেরি ব্যাড ফর আওয়ার হেলথ। তারপর হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাট সেটা আরেক ধরনের। এবং তারপর হচ্ছে যে আনস্যাচুরেটেড ফ্যাট। এগেইন এগুলি অনেক ধরনের কম্পোনেন্ট আছে। জাস্ট হুম, হুম, মিনিং এর মধ্যে যেটা ডক্টর সাজার ভাই বলেছেন যে ট্রান্স ফ্যাট থাকলে স্যাচুরেটেড ফ্যাট শব্দটা যদি অনেক পার্সেন্ট থাকে। বেশি থাকে এগুলো থেকে একটু এভয়েড করবেন। এভয়েড করাই ভালো। কাজেই আমরা যখন কোনো খাবার কিনবো সেটার ইনগ্রেডিয়েন্টটা একটু দেখতে হবে। দেখে নেওয়া উচিত যদি প্রসেসড ফুড হয় বা মানে ক্যান্ড ফুড বা যেটা হোক মানে ন্যাচারাল কিছু না হলে সেটা দেখা উচিত। তো অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। তো একটা বিষয় নিয়ে না বললেই নয়। কারণ আমরা ব্যায়ামের কথা বলি। অনেকে বলেন যে ডায়েটিং করলে কি আ হয়তো উপকার পাওয়া যাবে। তো ডায়েটিং তো অনেকেই অনেকভাবে করেন এবং আমরা বর্তমানে আরো বেশি দেখি YouTube এর কারণে অনেকেই অনেক রকম জিনিস নিয়ে হাজির হন। মানে এমন চমকপ্রদ হেডিং দিয়ে তারা জিনিসগুলো করেন যে ডায়েটিং করলেই সবকিছু সমাধান হয়ে যাবে এবং অনেক রকম ডায়েটের কথা আসছে। এবং আপনি ভালোই জানেন যে কার্ডিওলজিস্ট হিসেবে যে কিছু ডায়েট তো হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। তো আপনি যদি একটু আমাদেরকে সেগুলো বলেন। জি, ডায়েটিং খুবই ভেরি হার্ড টপিক। আই থিংক ওয়ার্লড ওয়াইড। প্রত্যেকে আমরা চাচ্ছি যে কিভাবে আমরা ওজনটা কমাবো। কিন্তু সেই ওজন কমানোর ব্যাপারে একটা নির্দিষ্ট একটা নীতিমালা থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে যে কেউ যে কিছু পোস্ট করতে পারে। তো আপনারা রিলায়েবল সোর্স কিনা সেটি আ একটু দেখতে হবে। আমার মনে আছে ডক্টর সজল ভাই আপনি অনেক আগে ডায়েটের উপর একটা ইয়ে করেছিলেন, একটা পোস্ট দিয়েছিলেন। আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত নিউট্রিশনিস্ট উনি যেভাবে ডায়েটের কথা বলছেন এবং সেটির সাথে মানে মিলে না আরকি সেরকম আরকি। তো আমি নাম বলতে হুম, চাই হুম, না। তো এগেইন ডায়েটিং করতে হলে অনেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং করে থাকেন, কিটো ডায়েট করে থাকেন ইত্যাদি অনেক কিছু। দেখেন ইন্টারমিটেন্ট ফাস্টিং টা কাজ দেয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং টা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট সময়ে আপনি কোন কিছু খাবেন না। অনেকটা প্রায় রোজার মতো। কারণ এখানে আপনি হয়তো আপনার রেগুলার ওয়াটার আপনি ড্রিংক করতে পারবেন। কিন্তু অন্য কোন ধরনের সলিড ফুড বা অন্য হুম, কোন হুম, ক্যালোরি জাতীয় ফুড খাবেন না এবং সেটি 8 আওয়ার্স হোক, 16 আওয়ার্স হোক এটি। অনেকে হয়তো আরো সেটা লম্বা করে 24 আওয়ার্স, 36 আওয়ার্স ইত্যাদি। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এইটিকে আপনাকে একটা নির্দিষ্ট সময় মতো করতে হবে এবং আপনাকে সবসময় এটা কন্টিনিউ করতে হবে। আমরা অনেক সময় দেখি যে ডায়েট করার পরে যেমন রোজার মতো আমরা ইফতারের সময় হলে আমরা অনেক খাবার নিয়ে থাকি। ঠিক তেমনি সেটাই। আপনি 36 আওয়ার্স এর পরে, 16 আওয়ার্স এর পরে দেখেন যে আপনি অনেক ধরনের প্রসেসড ফুড খেয়ে থাকে। আবার অনেক সময় ইন্টারেস্টিংলি যারা ডায়েট করে থাকেন তারা ভাবেন যে আমি তো অনেক সলিড ফুড খাচ্ছি না, ভাত খাচ্ছি না, রুটি খাচ্ছি না, কিন্তু আপনি বিভিন্ন ধরনের মাংস খাচ্ছি না। কিন্তু আমি ভাজা পোড়া খেতে পারবো, আমি চমুচা খেতে পারবো, আমি সিঙ্গারা খেতে পারবো। তো খিদে তো লাগবেই। তো এইগুলো কিন্তু আমাদের ভুল অভ্যাস, হ্যাঁ? তো কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে কিভাবে আমরা হেলথি ফুড খেয়ে থাকি, কিভাবে আমরা স্বাস্থ্যকর খাবার খেতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই ডায়েটিং এর ব্যাপারে সবসময় একটা রিলায়েবল সোর্স নিবেন এবং আপনার বডির সাথে যাতে স্লোলি যাতে গ্র্যাজুয়ালি যাতে এটি লস হয়ে থাকে আপনার ওয়েটটা সেদিকে খেয়াল করবেন। কোন ড্রাস্টিক্যালি ওয়েট লস এর ব্যাপারে কখনো যাবেন না। এটা শরীরের জন্য ক্ষতি হতে পারে। আবার ডায়েটের বিভিন্ন ধরনের ডায়েট আছে যেটি ডক্টর সাজল ভাই বলেছেন। যেমন আমি এক্সাম্পল দিয়ে থাকি কিটো ডায়েট। কিটো ডায়েট ভেরি পপুলার। কিটো ডায়েটে কিন্তু অনেক খারাপ প্রতিক্রিয়া আছে। আপনি যদি হুম, ডায়েট করতে হয় তাহলে আপনি মেডিটেরিয়ান ডায়েট নিতে পারেন। সেখানে যে জিনিসগুলো ভালো সেগুলো নিতে পারেন। আপনার যদি ব্লাড প্রেশার থেকে থাকে সেগুলো ড্যাশ ডায়েট নিতে পারেন। যেটি হচ্ছে যে সল্ট লিমিটেশন ডায়েট,
হ্যাঁ? এগুলা দেখতে পারেন। তো আপনারা এই ডায়েট গুলোর মধ্যে কি আছে না আছে এগুলা একটু খেয়াল করবেন। অনেক সময় বলে আপনি যা ইচ্ছা তা খেতে পারেন তারপরেও ওজন কমবে। এই সমস্ত কিছু কিন্তু রিয়ালিস্টিক না। তো একটু খেয়াল রাখতে হবে যাতে আপনার শরীরের প্রতি যাতে কোনো প্রভাব না ফেলে থাকে। সেটাই। অনেক ধন্যবাদ। সেটাই মানে কিটো ডায়েট নিয়ে সবচেয়ে বেশি মানে বলা উচিত আসলে যে এটা এত বেশি জনপ্রিয়। মানে আপনি এর বিরুদ্ধে বলতে গেলেই আপনার উপরে হামলে পড়বে সবাই। তো কিন্তু এই কিটো ডায়েট নিয়ে অনেক বড়, বড় গবেষণা আছে। মানে হৃদরোগের গবেষণা আছে। যেগুলোতে বলা হয়েছে যে এটা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আ তো যাই হোক সেটা নিয়ে আরেকদিন কথা বলব। এবার খুব সাধারণ বিষয়। আমরা শীতে বলি, গ্রীষ্মকালেই বলি, আ পানি তো আমাদের খেতে হবে, তাই না? শরীরে তো একটা নির্দিষ্ট পরিমাণ পানি দরকার। কেউ বলেন অনেক পানি খাবেন, প্রচুর পানি খাবেন। এটা যেমন ঠিক না। একই সাথে পানির পরিমাণ কমে যাবে সেটাও ঠিক না। আপনি যদি একটু বলেন যে কতটুকু পানি আমাদের শরীরের জন্য সঠিক পরিমাণ পানি হিসাবে আমরা বিবেচনা করব? জি। পানি খুবই ইম্পোর্টেন্ট জিনিস। আমাদের শরীরকে ভালো রাখতে হলে পানির কোনো বিকল্প নাই। যদি আপনার কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে, কন্ট্রা ইন্ডিকেশন বলতে আমি কি বুঝাচ্ছি? যেমন আপনার ধরুন আপনার উম ইউরিন আউটপুট একদম নাই কোনো কিডনি জনিত কারণে, আপনার কনজেস্টিভ হার্ট ফেলিউর আছে এরকম। কিংবা আপনার অনেক সময় হাইপোনেট্রিমিয়া আছে, সল্ট অসম্ভব কম বা কোনো কারণে। এই ধরনের কোনো কারণ যদি না থাকে তাহলে আপনাকে পানি পান করতে হবে। সেটি 6 থেকে 8 গ্লাসেস অফ পানি, অলমোস্ট 2.5 লিটারের মতো পানি আপনাকে পান করতে হবে। তারপর এই পানি যদি আপনি পান করে থাকেন তাহলে আপনার মেমোরি শার্প বলেন, আপনার স্কিনের যে আ রিজুভিনেশন বলেন সেটি বলেন, তারপর অনেক দিক থেকে আপনি অনেক ভালো থাকতে পারবেন। সুতরাং পানি পান করতে ভুলবেন না। আর যারা এক্সারসাইজ করে থাকেন, তারপর গরমে বাইরে হাঁটা চলাফেরা করে থাকেন তাদের ক্ষেত্রে হয়তো আরো বেশি পানি পান করা উচিত। জি, অনেক ধন্যবাদ। তারপরও অনেক সময় যদি পানি আমি কম খাচ্ছি কিনা সেটা বোঝার জন্য কোনো উপায় আছে কিনা? অনেক সময় আপনারা বলেন যে ইউরিনের কালার দেখা বা ইত্যাদি, ইত্যাদি। জি। একটু যদি বলেন। জি। তো ইউরিনের কালার যদি আপনার লেমনেড এর কালার হয়ে থাকে, আমি এগেইন বুঝানোর জন্য বলছি, লেমনেড হুম, তো আমরা সবাই চিনি। লেমনেড এর কালার যদি হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন যে ভালো। ইউরিনের কালার যদি একদম যদি পানির মতো হয়ে থাকে আপনি বুঝতেই পারছেন যে আপনি অনেক বেশি পানি খেয়ে ফেলছেন। আর ইউরিনের কালার যদি আপনার যদি ইয়েলো কালার হয়ে থাকে, একটু ডার্ক হয়ে থাকে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার পানি কম হচ্ছে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তা আমরা অনুষ্ঠান শেষ করব। একদম শেষ ভাগে খুব ছোট্ট করে যদি বলেন, আমরা যে জিনিসটাকে আসলেই গুরুত্ব দেই না সেটা হচ্ছে ঘুম। মানসিক চাপ তো আছেই। এই ঘুম, মানসিক চাপ একটার সাথে আরেকটা জড়িত। খুব ছোট্ট করে যদি বলেন যে কত ঘন্টা ঘুমানো উচিত? আমরা অনেক ব্যস্ত ভাব আমরা অনেক কাজকর্ম করি। কিন্তু ঘুম না হওয়ার কারণে কিন্তু আমরা যেই পরিমাণ এফোর্ট বা যেই দক্ষতা আমরা কাজের ক্ষেত্রে দেখানোর কথা সেটা কিন্তু অনেক সময় আমরা পারি না। এটা আমরা অনেক সময় রিয়ালাইজ করি না। যদি একটু বলেন। জি, ঘুম যে কি ইম্পোর্টেন্ট জিনিস এটা আমরা সবাই জানি। ঘুম না হলে পরের দিন যে কিরকম খারাপ লাগে সেটাও আমরা সবাই জানি। তো সুতরাং ঘুম অবশ্যই আমাদেরকে যাতে ভালোভাবে হয়ে থাকে সেদিকে খেয়াল করতে হবে এবং জাস্ট বুঝার স্বার্থে আমি বলছি এভারেজ 7 থেকে 8 আওয়ার্স আপনার স্লিপ অবশ্যই দরকার যাতে আপনার আ মস্তিষ্ককে যাতে পুনরুজ্জীবিত করে, শরীরকে যাতে ভালো রাখে। কেননা কম ঘুম হলে আপনার আ আপনি একটার পর একটা বলেন। সে হার্ট ডিজিজ বলেন, ডায়াবেটিস বলেন, মানসিক সমস্যা বলেন, সবগুলোই আপনার লেগেই থাকবে। জি। জি, অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব সবাই মানে মানে স স একটু আগে-ভাগে আমাদের তো অভ্যাস হয়ে গেছে অনেক রাতে ঘুমানোর। তো আমরা চেষ্টা করব যে একটু আগে যেন যাওয়া যায় এবং ভোরে ওঠা যায়। এবং তাতে আসলে আমরা যারা এটা করেন তারা খুব ভালোই জানেন যে দিনটা কত ভালো যায় আসলে। সেটাই আমরা যারা এটা করি না আমরা সেটা প্র্যাকটিস করে দেখতে পারি। আসলে আপনার দিনটা অন্যরকম হবে। একটু যদি ঘুম ভালো হয়। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরো অনেক বিষয় আমাদের প্রতিদিনের জিজ্ঞাসায় থাকে সেগুলো আজকে আর কথা বলা হয়নি। সময় আ মানে সংক্ষেপের কারণে। তো আপনাকে অনেক ধন্যবাদ আবারও। আগামীতে আবার দেখা হবে। অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি প্রতিদিন আমরা যেসব স্বাস্থ্য জিজ্ঞাসার মুখোমুখি হই আপনাদের কাছে, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আজকের বিশেষজ্ঞের সাথে আলোচনা করতে। আরো অনেক প্রশ্ন ছিল আলোচনা করা হয়নি। তো আগামীতে আবার চেষ্টা করব সেগুলো নিয়ে কথা বলবে। এরকম সাধারণ বিষয় নিয়ে আমরা প্রায়ই একটু করে কথা বলব। আমরা বিভিন্ন রোগ নিয়ে কথা বলি। কিন্তু অনেক সাধারণ বিষয়গুলো আসলে সেক্ষেত্রে বাদ পড়ে যায় আলোচনা থেকে। তো আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।